সরাসরি কথা বলবো অতনু হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, তার মানে 90 দিন আগে যখন এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিছু তো তথ্য প্রমাণ সিবিআইর হাতে ছিল। যদি তাই হয় তাহলে 90 দিনের মাথায় গিয়ে সেই সমস্ত অভিযোগ চার্জশিটে এস্টাবলিশ করতে পারলো না কেন? দেখো, এটা স্বাভাবিকভাবেই এটা মনে করা হয় যে সিবিআই যখন কাউকে গ্রেপ্তার করে তখন প্রাথমিক তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই গ্রেপ্তার করে। যে অভিযোগটা উঠেছিল আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসে, যে এখানে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং সিবিআই এই দুদিন আগেও সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তাদের তদন্ত 3টে ভাগে চলছে। একটা রেপ অ্যান্ড মার্ডার, যাতে ইতিমধ্যেই চার্জশিট হয়ে গেছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে। একটা আরজিকর হাসপাতালের দুর্নীতি, এবং যাতে ইতিমধ্যেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাউস স্টাফ এবং তৃণমূল নেতা আশিস পান্ডে সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। এবং আর একটা হচ্ছে যে ওই রেপ অ্যান্ড মার্ডারের সঙ্গেই সংযুক্ত যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা। এখন এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। তোমার নিশ্চয়ই মনে আছে যে এই গ্রেপ্তারির পরে সিবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এবং একই সঙ্গে শিয়ালদা কোর্টে যেটা দাবি করা হয়েছিল, যে সুপ্রিম কোর্টে তারা দাবি করেছিলেন যে এর পেছনে এই রেপ অ্যান্ড মার্ডারের পেছনে একটা বড় গভীর ষড়যন্ত্র আছে। এবং শিয়ালদা কোর্টে তারা দাবি করেছিলেন যে তারা কিছু তথ্য প্রমাণ পেয়েছেন এবং সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারা টালা থানার সিসিটিভির যে হার্ড ডিস্ক সেটা সিজ করেছেন, এবং সেখানকার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই ফুটেজ দেখে, এবং শুধু তাই নয়, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের মধ্যে ওই ঘটনার পরপর ফোনে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথন এবং সেই কল রেকর্ড খতিয়ে দেখে তারা মনে করছেন যে এই যে দুজনের মধ্যে কথোপকথন, এর মধ্যে কি একটা ষড়যন্ত্র হয়েছিল এবং তথ্য প্রমাণের লোপাটের যে চেষ্টা হয়েছিল সেইটাই কথোপকথন, থানার সিসিটিভির ফুটেজ, অর্থাৎ থানায় বসেই এই তথ্য প্রমাণ লোপাটের কাজটা করেছিলেন। এই সমস্ত প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়েছিলেন বলে তারা শিয়ালদা কোর্টে দাবি করেছেন। বিভিন্ন সময় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে যখন তারা হেফাজতে নিয়েছেন তখন এগুলো তারা শিয়ালদা কোর্টে দাবি করেছিলেন যে তাদের হাতে এই তথ্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারা গ্রেপ্তার করেছেন, এবং যেখানে সিসিটিভির ফুটেজ থেকে সেই তথ্য প্রমাণ আরও ভালোভাবে এস্টাবলিশড হবে, এবং এই দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার যে কল রেকর্ড এবং তার যে কল ডিটেলস, সেখান থেকেও এটা এস্টাবলিশড হচ্ছে। এবং এর ভিত্তিতেই তুমি জানো যে একাধিকবার সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল, সেখানে এই গোটা ঘটনার পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে বলে সিবিআই দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল? শেষ পর্যন্ত যেটা এখনও সিবিআই তদন্তে দেখা যাচ্ছে যে তারা একমাত্র সঞ্জয় রায়, এই রেপ অ্যান্ড মার্ডার কেসের কথাই বলছি, এই রেপ অ্যান্ড মার্ডার কেসে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকেই মূল অভিযুক্ত হিসাবে চার্জশিট জমা দিয়েছে, এবং সেই সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া চলছে। কিন্তু এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলে তার জন্য যে তদন্ত সিবিআই করছিল, সেই তদন্তে তাহলে এখনো অবধি কী বেরিয়ে এলো? এখনো অবধি কিচ্ছু বেরিয়ে এলো না। তার কারণ এই কারণে আমি এটা বলছি যে সিবিআই জানতো যে আজকে এই মামলা অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারি 90 দিন হচ্ছে, এবং 90 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দেওয়ার কথা। 90 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দিতে না পারলে পরে এই দুজন জামিন পেয়ে যাবেন। এবং ঠিক সেই মোতাবেকই কি দেখা গেল যে সিবিআইয়ের ব্যর্থতার কারণে, সিবিআই চার্জশিট না দিতে পারার ব্যর্থতার কারণে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। সিবিআই দুদিন আগেও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে যে তারা এই রেপ অ্যান্ড মার্ডার কেসে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবেন। চার্জশিট জমা দিতে হলে তো সময় দিতে হবে, নিশ্চয়ই তারা কোনো প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়েছিলেন। সেই কারণেই এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে তো সিবিআই নিশ্চয়ই, সিবিআইয়ের মতো একটা অর্গানাইজেশন, একটা সংস্থা নিশ্চয়ই এমনি গ্রেপ্তার করেনি, প্রাথমিক তথ্য প্রমাণ ছাড়া নিশ্চয়ই গ্রেপ্তার করেনি। আদালতে গিয়ে বারবার তাদের হেফাজতে চেয়েছে, যে প্রাথমিক তথ্য প্রমাণ তাদের হাতে আছে বলেই তারা বারবার হেফাজতে নিয়েছে, এবং তাদেরকে জেল হেফাজতে রাখার জন্যও বারবার আবেদন জানিয়েছে। তাহলে পরে নিশ্চয়ই সিবিআইয়ের হাতে প্রাথমিক তথ্য প্রমাণ ছিল। তাহলে সেই সমস্ত প্রাথমিক তথ্য প্রমাণ সেইগুলো নিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে পারলো না কেন?
90 দিন তো যথেষ্ট সময় এই মামলার ক্ষেত্রে, যেখানে মূল মামলার চার্জশিট জমা হয়ে যাচ্ছে, তার বিচার প্রক্রিয়া শুরু হয়ে প্রায় শেষের পথে, যে মামলার অভিযুক্ত হচ্ছে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সেখানে এই মামলারই আর একটা অংশ যেখানে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠছে, সেখানে 90 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে পারলো না কেন? তাহলে এখন প্রশ্ন উঠবে যে কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল? কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সিবিআই গভীর ষড়যন্ত্রের কথা বলেছিল? কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সিবিআই এই গোটা ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এইটা আদালতে দাঁড়িয়ে বলেছিল? কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে এই পুরো মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের প্রয়োজনীয়তা অনুভব করেছিল সিবিআই? তাহলে সেই সমস্ত তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারলো না কেন? এই ব্যর্থতার দায়ভার কে নেবে? এই ব্যর্থতার দায়ভার তো সিবিআইকেই নিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নও উঠে যাবে যে সিবিআই এইরকম একটা গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, যেখানে একদম ওপরের দিকের শীর্ষকর্তারা এই সমস্ত মামলার মনিটর করছেন, তাহলে পরে এইরকম একটা এ তো সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতি বলা যায়। হয় গ্রেপ্তার ভুল হয়েছে, আর না হলে পরে গ্রেপ্তার করে তথ্য প্রমাণ আদালতে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সিবিআই। কোনটা সিবিআই? সিবিআইকে জবাব দেবে, এই প্রশ্নটা এখন উঠছে। সময় চার্জশিট দিতে না পারায় দুজনের জামিন এবং তারপর সিবিআই এর গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।